লেখিকা কল্পনা চক্রবর্তীর অলৌকিক। আগামীকাল অ্যাকাউন্টস জমা দেবার শেষ দিন। সব কাজ শেষ করতে করতে রাত্রি 9টা বেজে গেল সুনেত্রার। আলমারিতে চাবি লাগাচ্ছে যখন, তখন দয়ারাম এসে বলল, দিদিমণি, আপনি বাড়ি চলে যাচ্ছেন? থাকবেন না? খেয়ে যাবেন তো? রান্না তো হয়ে গেছে। না দয়া, এমনিতেই আমার খুব লেট হয়ে গেছে, তার উপর বিকেল থেকে যা ঝড় বৃষ্টি শুরু হয়েছে, জানি না অটো পাবো কি না। তাহলে আজকে রাতটা অফিসে থেকে গেলেই তো পারতেন, আমরা তো সবাই থাকবো। আপনি বরং মেয়েকে একটা ফোন করে দিন। না না, থাকলে চলবে না গো, মেয়েটা একা আছে, তাছাড়া আমি তো প্রস্তুত হয়ে আসিনি। তাতে কি হয়েছে, বর্দি আর অ্যাকাউন্টেন্ট ম্যাডাম তো থাকছেন। টেবিল জোড়া করে এ ঘরে বড় করে বিছানা করে দেব, আপনারা 3 জনে এ ঘরে শোবেন, আমরা 5 জন পাশের ঘরে থাকবো, ভয়ের কিছু নেই। দয়ারাম সুনেত্রার সহকর্মী, বয়সে ছোট হলেও কাজে খুব বিচক্ষণ, বিশেষত অ্যাকাউন্টসের ব্যাপারে। সুনেত্রা বলল, আরে ভাই, বর্দি থাকেন অশোকনগরে আর অ্যাকাউন্টেন্ট ম্যাডামও থাকেন বেহালায়, ওদের পক্ষে এখন বেরিয়ে বাড়ি ফেরা মুশকিল। এখানে এ সময় ট্যাক্সি পাওয়া খুব চাপের। আমার বাড়ি দূরে হলে তো আমিও যেতে পারতাম না। তা ঠিক, তাহলে তাড়াতাড়ি খেয়ে নিন, আমি আর মোহন না হয় অটো স্ট্যান্ডে গিয়ে অটোতে তুলে দিয়ে আসবো আপনাকে। সুনেত্রার খাবার ইচ্ছে ছিল না, কিন্তু হেড ক্লার্ক আলো দে আর অ্যাকাউন্টেন্ট সোমা মিত্র এমন করে ধরল, প্রথমে তো এই রাত্রে সুনেত্রাকে ছাড়তে চাইছিল না, শেষ পর্যন্ত রাজি হলেও না খেয়ে বেরোতে দিল না। সুনেত্রাদের অফিসে কর্মচারীদের রাত্রে থাকাটা কোনো নতুন ব্যাপার নয়। বন্ধের আগের দিন বা বেশি কাজের চাপ পড়লে অনেকেই থেকে যায়। মহিলাদের থাকাও কোনো ব্যাপার নয়, অফিসে ওরা 4 জন মহিলা, বহুদিন থাকার সূত্রে সকলের সাথে সম্পর্ক পরিবারের মতোই। সুনেত্রাও থাকতেই পারত, দূরে বাড়ি হলে হয়তো থেকেও যেত, কিন্তু কাছাকাছি বাড়ি, তাই। তাছাড়া সারাদিন কাজের পর বাড়ি ফিরে ঘুমোনোতে ও বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে। তাছাড়া মেয়েটাকে রাতের বেলা একা ছেড়েও কোথাও থাকে না কখনো। সুনেত্রা যখন বেরোচ্ছে তখন পাশের ঘরে খাওয়া দাওয়া নিয়ে সবাই ব্যস্ত। আলো সোমা দুজনেই খেতে বসেছে, ভানু দয়া পরিবেশনে ব্যস্ত। তবু ওকে দেখে দারোয়ান মহিম বলল, দিদিমণি, এত রাতে একা বেরোচ্ছেন, গাড়ি টাড়ি পাবেন বলে তো মনে হয় না। আর একটু অপেক্ষা করলে সাহেবকে পৌঁছে দিয়ে মাধব ফিরলে আপনাকে একেবারে বাড়িতে পৌঁছে দিয়ে আসতে পারত। সুনেত্রা ওকে থামিয়ে দিয়ে বলল, না না, চিন্তা করো না, আমি চলে যেতে পারবো, এর আগেও তো গেছি 1-8 বার, কোনো অসুবিধে হয় না। কিন্তু মহিম ওর পিছু নিল, বলল, চলুন আমি অটো স্ট্যান্ড পর্যন্ত আপনার সাথে যাই, অটো না পেলে ফিরে আসবেন। নিচে নেমে গেট দিয়ে বেরিয়ে দেখলো রাস্তা একেবারে শুনশান। দোকানপাট তো রোজ 8টার পরেই বন্ধ হয়ে যায়। কাছেই বারুইপুর রেল স্টেশন, অন্যদিন লাস্ট ট্রেন যাওয়া পর্যন্ত রাস্তায় লোকজন থাকেই, কিন্তু আজ রাস্তায় কোনো লোকজন নজরে পড়ল না সুনেত্রার। আসলে বিকেলে সেই ঝড় বৃষ্টি হবার পর থেকেই টিপ টিপ করে একনাগাড়ে বৃষ্টিও পড়েই চলেছে, সেজন্যই হয়তো। মার্চ মাসের শেষ, বেশ গরম পড়ে গেছিল, কিন্তু ঝড় বৃষ্টির কারণেই বেশ শীত শীত লাগছে সুনেত্রার। ভাগ্যিস ওর ব্যাগে সবসময় একটা ছাতা থাকে। ওড়নাটা চাদরের মতো গায়ে মাথায় জড়িয়ে ছাতা খুলে মহিমকে বলল, বেশ ভালোই বৃষ্টি পড়ছে, তোমাকে যেতে হবে না, তুমি ভিজে যাবে। মহিম হেসে হাত দেখিয়ে বলল, আমি তো ছাতা নিয়ে বেরিয়েছি দিদিমণি। দুজনে রেলগেটের দিকে হাঁটা দিল। রেলগেটটা বেশি দূরে নয়, মিনিট 4 পথ। ওখান থেকে আরও মিনিট 5 ডান দিকে হাঁটলে বারুইপুর রেল স্টেশনটা। রেলগেট পর্যন্ত গেলেই অটো স্ট্যান্ডটা দেখা যায়। রেল লাইনের ওপারে দাঁড়ায় অটোগুলো। সুনেত্রা ভীতু নয়, বরং একটু ডানপিটে টাইপের। বয়স 50-এর কোঠায় হলেও স্বভাবটা খুব একটা বদলায়নি। এর আগেও রাত্রে একা ফিরেছে। 6টা তো রোজ এমনিতেই বেজে যায় অফিস থেকে বেরোতে বেরোতে। কাজের চাপ থাকলে রাত্রি 8টা-9টাও হয়েছে কখনো সখনো। বছর 4 আসা যাওয়া করছে, কোনোদিনও তেমন অসুবিধে হয়নি। আগে ধর্মতলায় অফিস ছিল, বছর 4 হলো পুরো অফিসটা শিফট করে বারুইপুরে এসেছে। বারুইপুর রেলগেট থেকে গড়িয়া মোড়ে পৌঁছতে 45 থেকে 50 মিনিট মতো সময় লাগে অটোতে। এখন রোজ আসা যাওয়া করে অভ্যস্ত হয়ে গেছে সুনেত্রা। লাইনের কাছাকাছি এসে দেখল একটা অটো দাঁড়িয়ে আছে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল সুনেত্রা, যাক বাবা, বাঁচা গেল। আছে তাহলে। দ্রুত লাইন পার হয়ে অটোর কাছে গিয়ে দেখল আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে অটো চালক ঘুমোচ্ছে। সুনেত্রা ভাবল, যা ওয়েদার, ঘুমোনোর মতোই। লোকটা নেহাত পয়সার দরকার,
তাই এখনও অটো নিয়ে পড়ে আছে, নয়তো এতক্ষণে অটো গ্যারাজ করে ঘরে গিয়ে ঘুমোতো। ও ভাই শুনছো, গড়িয়া মোড়ে যাবে, বলল মহিম। লোকটা সাড়া দিল না। এবার লোকটার কানের কাছে মুখ নিয়ে চেঁচিয়ে কথাগুলোর পুনরাবৃত্তি করল সুনেত্রা। করে নিজের গলার আওয়াজে নিজেই চমকে গেল। চারিদিকে এমন শুনশান যে ওর নিজের গলার আওয়াজটাই নিজের কানে ভয়ানক জোরে লাগলো। কিন্তু কাজ হলো। লোকটা সোজা হয়ে বসলো, ওর দিকে তাকিয়ে মাথা নাড়ল। সুনেত্রা মহিমকে বলল, তুমি এবার যাও, অফিসে গিয়ে ওদেরকে বলে দিও আমি অটো পেয়ে গেছি, আর বাড়িতে পৌঁছে আলোদিকে ফোন করে দেব আমি। মহিম ঘাড় নেড়ে অটো চালককে বলল, এ ভাই, দিদিমণিকে ঠিকঠাক বাড়িতে পৌঁছে দিবি, কোনো গন্ডগোল করবি না কিন্তু। লোকটা মাথা নাড়তেই সুনেত্রার দিকে হাত নেড়ে চলে গেল মহিম। সুনেত্রা রোজকার মতো অটোর পেছনে উঠে বড় ব্যাগটা সিটের পেছনে রেখে ভ্যানিটি ব্যাগটা কোলে নিয়ে ডান দিকের কোণা ঘেঁষে বসল। ওড়না দিয়ে ভালো করে কান গলা মুড়ে নিল। অটো দরজায় বৃষ্টির জন্য ঝোলানো প্লাস্টিকের পর্দাটা ভালো করে টেনে দিয়ে অটো চালককে বলল, এই রাত্রে আর কেউ আসবে না ভাই, তুমি চলো, আমি না হয় তোমাকে 5 জনের ভাড়া দিয়ে দেব। অটোটা পেয়েছি এতেই অনেকটা নিশ্চিন্ত সুনেত্রা। এমনিতে অটোর একজনের বারুইপুর থেকে গড়িয়ার ভাড়া 20 টাকা। আজ 100 দিতে হলেও খুব একটা গায়ে লাগবে না সুনেত্রার। লোকটাও মাথা হেলিয়ে অটো স্টার্ট করলো। সুনেত্রা গত 4 বছর ধরে একাই রাস্তায় যাতায়াত করছে। দিনের বেলায় রাস্তায় বেশ লোকজন থাকে, রাজপুরে তো প্রচণ্ড জ্যামও হয়, কিন্তু রাতের বেলায় পথে লোকজন খুব কম থাকে। বারুইপুর থেকে কলকাতা যাবার শেষ বাসটা 5টায় বেরিয়ে যাবার পর অটোই একমাত্র ভরসা। কাছাকাছি এবং স্থানীয় অঞ্চলে যাবার জন্য কিছু টোটোও থাকে রেলগেটে। বারুইপুর থেকে গড়িয়া আসার পথে অনেকটা রাস্তায় কোনো ল্যাম্পপোস্ট নেই, অন্ধকার ঘুটঘুটে রাস্তা। কিছু কিছু জায়গায় অবশ্য ল্যাম্পপোস্ট আছে, সেগুলোতে মিজমিজ করে ওই 40-এর বাল্ব জ্বলে, তাতে আলোর থেকে অন্ধকার ছায়া ছায়া বেশি লাগে। তবে রাস্তা দেখার সৌভাগ্য তেমন হয় না সুনেত্রার, কারণ অটোতে উঠে এই ডান দিকে নির্দিষ্ট কোণাটাতে বসেও। এখানে বসার একটা সুবিধা, হাজারবার যাত্রী ওঠানামা করলেও ওকে উঠে নেমে দাঁড়াতে হয় না। এই ওঠানামা ব্যাপারটাতে ওর খুব বিরক্তি, তাই ওই কোণাতে জায়গা না পেলে সুনেত্রা পরের অটোর জন্য ওয়েট করে, তাও মাঝে বা ধারে বসে না কখনো। এর কারণ একটাই, অটোতে উঠে বসলেই সারা দিনের ক্লান্তিতে ঘুম নেমে আসে সুনেত্রার 2 চোখে। শুধু অটোতে উঠে অটো চালককে বলে দেয়, ভাই আমাকে গড়িয়া মোড়ে নামিয়ে দিও, তাহলেই অটোওয়ালা গড়িয়াতে এসে ওকে ডেকে ঘুম ভাঙিয়ে দেয়। একাধির মাঝ রাস্তায় যদি ঘুম ভেঙেও যায় সুনেত্রার, ঘুম চোখে চারিদিকে দেখে আবার চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে। অনেক সময় এমনও হয়েছে, ঘুম ভেঙে সুনেত্রা চোখ খুলে দেখেছে গাড়িতে ও ছাড়া আর কোনো যাত্রী নেই। সামনের সিটে চালক একাই গাড়ি নিয়ে সাই সাই করে ফাঁকা রাস্তা ধরে ছুটে চলেছে গড়িয়া অভিমুখে। কখনো মাঝ রাস্তায় অটো থামিয়ে রাস্তার ধারে ঝোপে ঝাড়ে ছোট বাইরেও সেরে নেয় অটো চালকরা। সুনেত্রা দেখেছে এই লাইনের অটো চালকরা অত্যন্ত বিশ্বাসী এবং ভদ্র হয়। তাই অটোতে উঠে অটো চালককে বলল, তোমার নাম কি ভাই? আনোয়ার। ও, তা আনোয়ার ভাই, আজ আমাকে একটু বাড়ি পর্যন্ত ছেড়ে দিও, যা টাকা লাগে বলো দেব। দেবে তো? লোকটা হু বলল না বলল, ঠিক বুঝতে পারল না সুনেত্রা। বলল, আমি যদি ঘুমিয়ে পড়ি গড়িয়া এলে আমাকে উঠিয়ে দিও, কিন্তু বাড়ির রাস্তা দেখিয়ে দেব, বুঝেছ? লোকটা মাথা হেলাতেই চোখ বন্ধ করে ঘুমোবার চেষ্টা করল সুনেত্রা। পদ্মপুকুর ছাড়াতেই ফাঁকা অন্ধকার রাস্তা ধরে সাই সাই করে ছুটে চলেছে অটোটা। শো শো করে ঠান্ডা বাতাস পলিথিনের পর্দা উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে অটোর পেছন দিকে। বেশ শীত করছে সুনেত্রার। পর্দাটাকে এক হাতে খামচে ধরে রয়েছে সুনেত্রা, আরেক হাতে ভ্যানিটি ব্যাগটা। ব্যাগের মধ্যে ফোন, মানি ব্যাগ সব রয়েছে। কখন ঘুমিয়ে পড়েছে সুনেত্রা খেয়াল নেই। কতক্ষণ পরে হঠাৎ ঘুমটা ভাঙতেই মনে হলো অটো চলার সময় যে ইঞ্জিনের গো গো আওয়াজটা হয় সেটা হচ্ছে না। চোখ খুলতেই দেখল অটোটা রাস্তার উপর দাঁড়িয়ে আছে, চালক সিটে নেই। খুব একটা অবাক হলো না সুনেত্রা, ভয়ও লাগলো না, এমনটা আগেও হয়েছে কতবার। সিটে মাথা হেলিয়ে দিয়ে আবার চোখ বন্ধ করলো সুনেত্রা। চারিদিকে পিন পতন, নিস্তব্ধতা, একটা কুকুরের ডাক পর্যন্ত শোনা যাচ্ছে না। মিনিট 5 চুপ করে বসে থাকার পর গলা তুলে হাঁক দিল সুনেত্রা, ও ভাই, ও আনোয়ার ভাই, শুনতে পাচ্ছ? আর কত দেরি করবে ভাই, তাড়াতাড়ি করো। কিন্তু কেউ সাড়া দিল না। অটোর বাঁদিকে রাস্তার পাশের ঝোপটা যেন নড়ে উঠল, সরসর করে কিছু একটা চলে গেল। সাপ না কি? এত গাছপালা ঝোপঝাড় চারিদিকে, সাপ থাকা অসম্ভব নয়, কিন্তু এই জীবটিকে ভয় পায় না এমন কেউ নেই।
সুনেত্রার মনে হলো সাপ অটোতে উঠে আসবে না তো। ও দরজার কাছে মুখ নিয়ে আরেকবার চেঁচিয়ে আগের কথাগুলোর পুনরাবৃত্তি করল। শূন্য ফাঁকা জায়গায় যেমন প্রতিধ্বনি হয় তেমনি ওর কথাগুলো প্রতিধ্বনিত হলো, কিন্তু কোনো মানুষ সাড়া দিল না। এরকমটা হয় না সাধারণত। অটো চালক কোনো কারণে আসতে না পারলেও সাড়া দেয়, কথার প্রত্যুত্তর দেয়। বাইরে ঘুটঘুটে অন্ধকার, বোধহয় অমাবস্যা হবে। অন্ধকারটা এতক্ষণে চোখে সয়ে গেছে। এবারে একটু ভয় হলো সুনেত্রার। প্রথমেই ভাবল চোর ছিনতাই বা বাজে নোংরা টাইপের লোক নয় তো। চারিদিকে মেয়েদের সাথে অশালীন ব্যবহারের অনেক খবরই তো শোনা যায়। তেমন কিছু নয় তো। নির্জন রাত্রে ওকে ভয় দেখিয়ে কাবু করতে চাইছে না তো। সাঙ্গ পাঙ্গদের ডেকে আনতে যায়নি তো। কি করবে ভাবতে মিনিট দুয়েক সময় নিল। তারপরে ব্যাগ থেকে মোবাইল ফোন বের করে অফিসের নাম্বারে ফোন করবে বলে ফোনের স্ক্রিনে তাকাতেই একটা তীব্র সার্চ লাইটের আলো এসে পড়ল ওর মুখে। সুনেত্রা মুখ তুলে সোজা তাকাতেই দেখতে পেল একটা লরি বিদ্যুৎ বেগে ছুটে আসছে, আর তার হেডলাইটের আলোতে দেখল ওর ডান পাশে রাস্তার ধারে সে অনেকটা জায়গা জুড়ে সাদা পাঁচিল দেওয়া কবরস্থানটা, যেটাকে রোজই আসা যাওয়ার সময় দেখে সুনেত্রা। এই প্রথম ওর শির দ্বারা বেয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। খুব কাছেই যেন একগাদা শেয়াল একসাথে হুক্কা হুয়া করে ডেকে উঠল। সুনেত্রা আতঙ্কে কেঁপে উঠল। কোনো কিছু ভাবার আগে লরিটা বিশাল গর্জন করে লাফিয়ে উঠল অটোর উপরে। একটা কান ফাটা বিস্ফোরণ আর আগুনের হলকা। সুনেত্রা জ্ঞান হারাবার আগে অনুভব করল একটা বলিষ্ঠ হাত ওকে এক হ্যাচকায় টেনে নিল। যখন জ্ঞান ফিরল সুনেত্রার, তখন সকাল হয়ে গেছে। প্রথমটা কিছুই মনে করতে পারছিল না। তারপরে মনে পড়তে ধড়পড় করে উঠে বসে অবাক হয়ে দেখল ও নিজের বেডরুমে নিজের বিছানায় শুয়ে আছে। খুব কষে নিজের হাতে চিমটি কাটল। না, বেশ জোরেই ব্যথা লাগলো। বিছানা থেকে নেমে সুনেত্রা দ্রুত মেয়ে টাপুরের ঘরে গেল। ঘুম থেকে টাপুরকে তুলে জিজ্ঞেস করল, কাল রাতে আমি যখন বাড়ি ফিরেছি তুই দেখেছিলি? না, তুমি তো আমাকে ডাকোনি। মাঝখানে আমি টয়লেটে যাবার জন্য উঠেছিলাম, তখন দেখলাম তুমি বিছানায়। ডিপ ঘুমেছিলে তাই আর ডাকিনি। কেন, কি হয়েছে? পাল্টা প্রশ্ন করল টাপুর। ওকে বলাটা সমীচীন হবে কিনা ভেবে সুনেত্রা বলল, না কিছু না, অফিস যেতে হবে। বাথরুমে ঢোকার আগে কোলাপসিবল গেটটা দেখে সুনেত্রা বলল, টাপুর ডোর লক আর কোলাপসিবল গেটে তুই তালা দিয়েছিস? এবার সত্যি অবাক হয়েছে। এমনভাবে টাপুর বলল, তুমি আসার আগে আমি তালা দিয়ে রেখেছিলাম, কিন্তু তারপর তো তুমি ঢুকেছ। আমি তো এই উঠলাম। কি হয়েছে বলো তো? এনিথিং রং? সুনেত্রার মাথাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছিল। কোনো কথা না বলে বাথরুমে ঢুকে গেল। গতকাল অফিস থেকে বেরোনোর পর কি হয়েছে পরপর ঘটনাগুলো সাজালো, কিন্তু কিছুতে বুঝতে পারছে না কালকের অ্যাক্সিডেন্টটা থেকেও বাঁচল কি করে, বাড়ি এলো কিভাবে। সব থেকে অবাক কাণ্ড, ঘরে ঢুকতে হলে ওকে 4টে তালা খুলতে হবে। মেইন গেট, সিঁড়ির এবং ওর ফ্ল্যাটের কোলাপসিবল গেট, তারপর দরজার গোদরেজ লক। 4টে লক খুলে ঘরে ঢুকেছে, অথচ ওর কিছুই মনে পড়ছে না। ভেবেও কোনো কুল কিনারা করতে পারছে না। আবার ভাবনাটা মাথা থেকে তাড়াতেও পারছে না সে। তাহলে কি পুরোটাই ভয়ানক কোনো দুঃস্বপ্ন? কলের পুতুলের মতো খেয়ে দে অফিসে রওনা দিল। হঠাৎ ভাবল, গতকাল যদি কিছু ঘটে থাকে তাহলে আজ নিশ্চয়ই তার কিছু জের থাকবে। রাজপুর শ্মশান থেকে বায়ে অটোটা ঘুরতেই সুনেত্রা অটোচালককে বলল, এ রাস্তা কেন? সোজা রাস্তায় যাবে না? না বৌদি, কাল রাত্রে গোরস্তানের কাছে একটা লরি অ্যাক্সিডেন্ট করেছে, তাই পুলিশ রাস্তাটা বন্ধ রেখেছে। আরেকবার কেঁপে উঠল সুনেত্রা। স্খলিত কণ্ঠে বলল, একটা অটোর সাথে ধাক্কা লেগে? না তো, ওখানে কোনো অটো ছিল না তো। লরিটাই উল্টে আগুন লেগে গেছে। শালারা মাল খেয়ে যেভাবে গাড়ি চালায়, হবে না? সুনেত্রার কেমন যেন লাগছিল। নিজেকে সবল করার জন্য জোর দিয়ে বলল, কেন, আনোয়ারের অটো? আনোয়ারকে তো চেনো, তোমাদের লাইনেই তো অটো চালায়। কোন আনোয়ার? আমাদের লাইনে তো একটাই আনোয়ার ছিল, সে তো 2 বছর আগেই মারা গেছে। রাস্তা দিয়ে যাচ্ছিল, একটা লরি পেছন থেকে এসে ওকে মেরে পিষে দিয়ে বেরিয়ে গেছিল। কেমন যেন হাত পা মাথা সব ঝিমঝিম করতে শুরু করলো সুনেত্রার। গলাটা শুকিয়ে কাঠ হয়ে আসছে। মনে হলো যেন আবার জ্ঞান হারাবে, তাই মরিয়া হয়ে কোনো রকমে বলল, ভাই, আমাকে লাইনের ওপারে পোস্ট অফিসের সামনে একটু নামিয়ে দেবে। বছর 3 হয়ে গেল, তবু আজও হাজারবার ভেবেও সুনেত্রা সেদিনের ঘটনাটার কোনো কুল কিনারা করতে পারে না। সেদিন আনোয়ার কি লরিটার উপর প্রতিশোধ নিয়েছিল? তাহলে ওকে কে বাঁচালো? বাড়ির বিছানা পর্যন্ত কিভাবে গেল?
সুনেত্রার প্রশ্নগুলোর উত্তর আজও মেলেনি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।